নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা জিওপলিটিক্স নিয়েই আজকে আলোচনা করব। আমরা দেখছি যে নরেন্দ্র মোদী জন্মদিনে চাচা ট্রাম্প প্রথমেই নাকি উইশ করেছেন এবং তিনি এও বলেছেন যে আমার খুব ভালো বন্ধু এবং আমেরিকা ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কটা যেন স্থিরস্থায়ী হয় এবং আগামী দিনে আমেরিকা সব ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে ভারতের প্রতি। তো আমরা কিন্তু বিশ্বাস করছি না এই কারণ আমেরিকা বরাবরই ভারতের না শত্রু না মিত্র। আমেরিকা কিন্তু আমেরিকারই স্বার্থ নিয়েই চলে, আমেরিকাই ফার্স্ট এই হিসাবেই যতগুলো প্রেসিডেন্ট এসছে তাদের সুপার পাওয়ার হিসাবে তারা কর্তৃত্ব ফলিয়েছে এবং ভারতকে দাবানোর চেষ্টা করেছে। আজকের ভারত কিন্তু স্বাধীন, আমেরিকার কথায় চলবে না আর চলছেও না। তো চলছে না বলেই দেখা গেল যে ট্যারিফ প্রথমে 25% করলো, তারপরে আবার 25% চাওয়ালো। আমরা ভারতবাসী, আমাদের নরেন্দ্র মোদী, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চুপ, ঠিক আছে যা করছো, আমাদের কিছু যায় আসে না। চায়নার যেমন কিছু যায় আসে না, অথচ চায়না এই যে রাশিয়া থেকে তেল কিনছে, ভারতও কিনছে, চায়নাও কিনছে, চায়না বেশি কিনছে, কিন্তু চায়নার উপর কোনো ট্যারিফ লাগানো যাচ্ছে না। মানে লাগাতে পারছে না তা নয়, লাগানো যাচ্ছে না, কারণ চায়নার উপরে কিন্তু কর্তৃত্ব করা যাবে না। চায়না প্রায় সমকক্ষ আমেরিকার থেকেও হয়তো কোনো বিষয়ে এগিয়ে, এবং চায়না সারা পৃথিবীতে কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে ব্যবসায়িক দিক দিয়ে। তারা কিন্তু ওই অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতে যায় না এখন, ঋণের ফাঁদে ফেলে সারা পৃথিবী কিন্তু তারা আস্তে আস্তে দখল করছে। সেখানে আমরা ভারতবাসী অনেকটা, ভারতীয়রা অনেকটা পিছিয়ে, টেকনোলজিক্যাল দিক দিয়ে বলুন, বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে হোক, অনেকটাই পিছিয়ে, প্রায় 1/4। চায়নার যেখানে $18 ট্রিলিয়ন, সেখানে আমরা 4-এ পড়ে আছি। সেই জন্য ভারতের উপরেই একটা চাপ তৈরি করছে আমেরিকা, যাতে করে ভারতকে দাস করে রাখা যায় এবং চায়নাকে কাউন্টার করা যায়। কিন্তু ভারত তো সেটা করছে না, কারণ ভারত এখন সেই ভারত নেই। তো সেই কারণে দেখা গেল প্রথমে শ্রীলঙ্কার এই হাবুডুবু, এরপরে বাংলাদেশের পরে দেখা গেল নেপাল। একটা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে নেপাল নাকি ভারতেরই অঙ্গরাজ্য হতে চায়। শুধু তাই নয়, ভোটচুরি নিয়ে কিন্তু প্রোপাগান্ডা চলছে। মানে আমাদের ইন্টারনালি আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা। বাংলাদেশে রিসেন্টলি মিলিটারি পাঠিয়েছে আমেরিকা আমাদেরকে কোণঠাসা করার জন্য। ভাবছে যে বাংলাদেশ তো শত্রু, তো বাংলাদেশকে দিয়েই ভারতকে বর্ডারকে, এই মেন 7 সিস্টার যেটা আছে, শিলিগুড়ি করিডোর আছে, বাংলাদেশকে দিয়েই সেটাকে ব্যস্ত করে রাখবে। ওদিকে চাভার, যে ইরানের চাভার যে বন্দরটা আমরা 10 বছরের জন্য লিজে নিয়েছিলাম, সেখানে কিন্তু কোনো সাংশন ছিল না, কিন্তু গতকালই কিন্তু সেখানেও 29 সেপ্টেম্বর থেকে মানে সেই বিমানবন্দরে, সেই পোর্টে, যেটা চাভার পোর্ট যেটা আছে, সেখানে যারা ব্যবসা করতে যাবে, যে দেশ ব্যবসা করতে যাবে, তাদের নামে নাকি স্যাংশন চাপিয়ে দেবে। একটা কূটনৈতিক চাপ। কীরকম কূটনৈতিক চাপ? এতে করে পাকিস্তানেরই লাভ, কারণ পাকিস্তানের যে গদার ফোর্ট আছে, আলটিমেট সেখানে সবাই যাবে, কারণ কেউ কিন্তু আমেরিকার বিরুদ্ধে গিয়ে স্যাংশন লাগাতে যাবে না। তো সব মিলিয়ে পাকিস্তানকে, মানে দেউলিয়া পাকিস্তান, তাদের ভিখারি পাকিস্তান, সেখানে কোনো কিছুই নেই, কোনো সম্পত্তি নেই, কিচ্ছু নেই। তারপরেও কিন্তু পাকিস্তানকে IMF কোটি টাকা ঋণ দিচ্ছে, পাকিস্তানকে দীর্ঘ সময় ধরে সাহায্য করছে, এয়ারবেস বানাচ্ছে। ইভেন এই গদার ফোর্টটা যদি মানে চাভার ফোর্টের বিকল্প হিসেবে ব্যবহার হয়, তাতে করে চায়নারও কিন্তু
লাভ হবে, কারণ চায়না ওই সিপেক করিডোর ধরে কিন্তু গোদার পোর্টে আসবে এবং গোদার পোর্টে তারা ব্যবসা করবে এবং এতে করে পাকিস্তানের সাথে চায়নার বন্ধুত্ব আবার বাড়বে। সেটা আমেরিকা যদিও না চায়, বাই ডিফল্ট কিন্তু চায়নার সাথে বন্ধুত্ব হবে। পাকিস্তান তো যে টাকা দেবে, যে ভিক্ষা দেবে, সেই তার কাছে বাপ। আজকের আমেরিকা বাপ, কাল কিন্তু চায়নাই ছিল। বাপ বদল করতে ওদের অসুবিধা হবে না, পরশু ভারতও হয়ে যেতে পারে যদি ভারতও টাকা দেয়। এই যে এত ইন্টারনাল ভাবে জর্জরিত ইন্ডিয়া, কেন? এক্সটার্নালভাবে জর্জরিত কেন? কারণ ইন্ডিয়া সেই আগের ইন্ডিয়া নেই। আমেরিকার কথা কিন্তু শুনছে না, নিজের স্বার্থ নিয়েই, নিজের যেখানে সুবিধা হবে, কম পয়সায় তেল যেখানে পাবে সেখান থেকে কিনবে। এবং সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমেরিকা বলছে যে তুমি চায়নার কাছ থেকে, এই রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছ, সেই জন্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা থামছে না, রাশিয়া পয়সা পেয়ে যাচ্ছে। সেটা কিন্তু নয়। মেন কারণ হচ্ছে আমেরিকা বলছে যে আমার কাছ থেকে তেল নাও, আমার কাছ থেকে অস্ত্রশস্ত্র নাও। আমরা ফ্রান্সের কাছ থেকে অস্ত্র কিনছি, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছি, কম পয়সায় যেখানে পাবো সেখানে কিনবো। আমরা এই যে এত সাংশন, 50% ট্যারিফ, তারপরেও কিন্তু অর্থনৈতিক কন্ডিশন কোনোভাবে বোঝা যায়নি। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারেনি যে বিশাল কিছু একটা ফারাক এসছে, তা নয়। কিন্তু এর মূল কারণ কিন্তু আমরা সস্তায় রাশিয়া থেকে তেল কিনেছি এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিক্রি করেছি এবং তেলের দামটাও আমরা ঠিক রেখেছি। আজ থেকে 1 বছর আগে যেটা ছিল সেটাই আছে বলেই তেলের উপরে নির্ভর করে সমস্ত পরিবহন চলে। পরিবহনের যে মালবাহী যত কিছু গাড়ি, সবজি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে সব কিছু কিন্তু তেলের উপর নির্ভর করে দাম বাড়ে কমে। তো তেল যেহেতু দাম ঠিক আছে, তো সেহেতু ভারতের কিন্তু সেই হিসাবে দাম বাড়েনি। আমরা অর্থনৈতিকভাবে কিন্তু এখনও অবধি একটা জায়গায়, ভালো জায়গায় আছি, যেটা পাকিস্তান কিন্তু ঋণের ফাঁদে পড়ে IMF থেকে নিয়েও ওরা, এই যে পাকিস্তান বলল যে আমরা এশিয়া কাপে UAEর ম্যাচটা খেলবো না, বা এশিয়া কাপ বয়কট করবো। এই যে $16 মিলিয়ন যে পেনাল্টি, এর ভয়ে কিন্তু আবার মানে দৌড়ে দৌড়ে বাস ধরে চলে গেল। আধ ঘন্টা পরে খেলা শুরু করলো। খেলবো না বলেছিল কোথাও, কিন্তু $16 মিলিয়ন দেবে কোত্থেকে? PCBকে বেচে দিলেও হবে না। আমরা সাধারণ ভারতবাসী আমরা ভাবি যে এই যে এশিয়া কাপটা কেন খেলছি, এশিয়া কাপটা বয়কট করলেই হতো, পাকিস্তানের সাথে কেন খেলছি? আচ্ছা, একটা জিনিস বলুন তো, মনে করুন 2027-এ বিশ্বকাপটা হবে তো সেই বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হলো, হতেই পারে। তাহলে কি আমরা ছেড়ে দেবো কাপটা, পাকিস্তানকে কি দান করে চলে আসবো? এটা তো হবার নয়। সেই জন্য বয়কট করতে গেলে টোটালি পাকিস্তান ক্রিকেট টিমটাকে, ক্রিকেট বোর্ডটাকে বয়কট করতে হবে, যাতে ওরা কোনোভাবে কোনো জায়গায় খেলতে না পারে। সেই জায়গায় যখন আমরা আসবো তখনই আমরা পাকিস্তানের সাথে খেলা বন্ধ করব এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও বার্ন করব। সেই জায়গায় আমাদের আসতে হবে এবং সেটা আমরা আস্তে আস্তে আসবো। কারণ আমাদের যে BCCI বোর্ড, এই BCCI বোর্ড কিন্তু বিভিন্ন দেশের, ছোট ছোট দেশকে কিন্তু স্পন্সর করে প্রচুরভাবে। এই যে ওমান বলুন, UAE বলুন, যে বিভিন্ন কাতার, মানে বিভিন্ন ছোটো ছোটো দেশগুলো যখন এশিয়া কাপে খেলছে, আবুধাবিতে বা দুবাইতে, BCCI কিন্তু স্পন্সর করছে অনেক, ICCরও অবদান আছে। তো সেক্ষেত্রে ইন্টারনালি আমাদেরকে জর্জরিত করার চেষ্টা করছে বিভিন্ন প্রপাগান্ডায়, যে ভোট চুরি এখনও চলছে। ভোট চুরি এটা হলে হবে না। আমাদের সাধারণ পাবলিককে, সাধারণ মানুষকে কিন্তু একত্রিত থাকতে হবে, যাতে এই আমেরিকার মতো শক্তিধর দেশ বা বাইরের কোনো শক্তিধর দেশ আমাদেরকে পরাস্ত করতে না পারে, আমাদেরকে ডাউন করতে না পারে। আমাদের যে অর্থনৈতিক মানে অগ্রগতি, যেটা আগামী দিনে আমরা বলছি যে 2027-এর মধ্যে আমরা 3rd লার্জেস্ট অর্থনৈতিকভাবে কান্ট্রি হব, জাপান জার্মানকে ছাড়িয়ে। এখন তো 5th আছি, জাপান জার্মানকে ছাড়িয়ে 3rd লার্জেস্ট কান্ট্রি হব। 2047-এর মধ্যে বিকশিত ভারত হব। তো এটা হতে গেলে আমাদেরকে একত্রিত থাকতে হবে। এই প্রোপাগান্ডা
কে আমাদেরকে বিশ্বাস করলে চলবে না এবং শক্তিশালী দেশ হিসাবে আগামী দিনে আসতে গেলে আমাদের শিল্প, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। সমস্ত অর্থনৈতিক যে বিভিন্ন ধরনের যে আমরা সার্ভিসের উপরে যে আছি, সেই সার্ভিসটাকে চেঞ্জ করে ইন্ডাস্ট্রি হাব করতে হবে। তার জন্য সরকারকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, অনেক বেশি এই যে করাপশান, এই করাপশানটা বন্ধ হতে হবে। তবে গিয়ে দেশ এগোবে, দেশের অগ্রগতি হবে। নমস্কার।